অপেক্ষা পর্ব ২২। লেখক হুমায়ুন আহমেদ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মানুষের জীবন কি চক্রের মতো? চক্রের কোনো শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতরে এই জীবন ঘুরপাক খেতে থাকে। শুরু নেই, শেষ নেই, চক্র ঘুরছে। বিচিত্র চক্রের কথা ভাবতে ভাবতে সুরার চোখে পানি এসে গেল। তিনি শাড়ির আঁচলে চোখ মুছলেন। আজকে তার জীবনের আনন্দময় একটা দিন। তিনি চোখের সামনে জীবনের রহস্যময় চক্র দেখতে পাচ্ছেন। এই ব্যাপারটা এতদিন তার চোখে পড়েনি কেন? তিনি বারান্দায় বসে আছেন, দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। অনেকদিন আগে তার শাশুড়ি আকলিমা বেগম ঠিক এইভাবেই বসতেন এবং এই জায়গাতেই বসতেন। তিনিও কি রহস্যময় জীবনের চক্রের কথা ভাবতেন? তিনিও কি তার মতো কাঁদতেন? কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে চোখ মুছতেন। সুরার জীবনের এই অংশটা আজ শেষ হয়ে যাচ্ছে। তিনি যেখানে শেষ করেছেন, মৃত্যু সেখান থেকে শুরু করছে। মৃত্যু আজ তার ছেলের বউ। এমন একটা আশ্চর্য মেয়ে তার এত কাছে ছিল, তিনি লক্ষ্য করেনি। তিনি এত বোকা কেন? এই মেয়েটা তার ছেলেকে রক্ষা করবে। কোনো অমঙ্গল আর কোনোদিন ইমনকে স্পর্শ করতে পারবে না। তার শোবার ঘরে মৃত্যু এবং ইমনের বাসর হচ্ছে। একদিন এই খাটে তিনি এবং ইমনের বাবা ঘুমোতে এসেছিলেন। সুরাইয়া ভয়ে ভয়ে অস্থির ছিলেন। প্রায় অচেনা একটা ছেলে, তিনি চোখ তুলে পর্যন্ত তাকাতে পারছিলেন না। ইমনের বাবা বললেন, সুরাইয়া, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? তিনি চমকে উঠে বললেন, না তো, এবং লক্ষ্য করলেন তার সমস্ত ভয় কেটে গেছে। মৃত্যু যে ভালোবাসা দিয়ে আজ তার ছেলের চারিদিকে দেওয়াল তুলেছে, একদিন তিনিও তার স্বামীর চারিদিকে দেওয়াল তুলেছিলেন। তার দেওয়াল হয়তো তেমন কঠিন ছিল না। দেওয়ালের কোনো দুর্বল অংশ দিয়ে অমঙ্গল ঢুকে এসেছিল। ইমনের ক্ষেত্রে তা হবে না। মৃত্যুর কঠিন দেওয়াল ভেঙে কোনো অমঙ্গল আসতে পারবে না। তিনি যা পারেননি, এই মেয়ে তা পারবে। এই মেয়ে তার মতো না, এই মেয়ে কঠিন মেয়ে। সুরাইয়া আবারও চোখ মুছলেন। সারা জীবন তিনি অপেক্ষা করেছেন, ইমনের বাবার জন্য অপেক্ষা। মনে প্রাণে বিশ্বাস করেছেন মানুষটা ফিরে আসবে, ইমনের বিয়ের রাতে ফিরে আসবে। আজ সেই রহস্যময় রাত, কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে মানুষটা আসবে না। এলে ভালো হতো, অনেক গল্প করা যেত। এই, তুমি তো ছিলে না। ইমনের ওপর দিয়ে কি যে বিপদ গেল, ওর কি যেন হয়েছিল। কাউকে চিনতে পারে না, কাউকে না। যখন শুধু মিতু এসে বলল, তুই এরকম করছিস কেন, বলতো আমি কে? ইমন তখন শুধু বলল, মিতু। মিতুর সঙ্গে ইমনের বিয়ে দিয়েছি, আর আজ আমি সকালে মিতুকে বলে দিয়েছি, শোনো বৌমা, তুমি ইমনকে তুই তুই করবে না। শুনতে খুব বিশ্রী লাগে। মিতু হেসে বলেছে, আচ্ছা, কিন্তু আমার কি ধারণা জানো, আমার আড়ালে ওরা এক একজন আরেকজনকে তুই তুই করে বলবে। আচ্ছা বলুক, আমি তো আর শুনছি না। রাত বাড়ছে, সুরাইয়া বসেই আছেন। মাঝখানে একবার মিতু এসে বলল, ফুফু বসে আছেন কেন, ঘুমোতে যান। তিনি বলেছেন, যাচ্ছি মা, আমাকে নিয়ে ভেবো না, তোমরা গল্প করো, সারা রাত জেগে মজা করে গল্প করো। মিতু বলল, চা খাবেন ফুফু? ও চা খেতে চাচ্ছে, ওর জন্য চা বানাবো, আপনাকে দেবো এক কাপ? দাও। বিয়ের পরেও মেয়েটা তাকে ফুফু ডাকছে। আচ্ছা ডাকুক, কিচ্ছু হবে না। মিতু তাকে চা দিয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে তার শরীর কেঁপে উঠল। কি আশ্চর্য কাণ্ড! তাদের যখন বাসর হলো, তিনিও তো সেই রাতে চা বানিয়ে এনেছিলেন। মানুষটা চা খেতে চাইলো, তিনি চা বানালেন। শাশুড়ির জন্য এক কাপ চা নিয়ে গেলেন। আকলিমা বেগম খুব রাগ করলেন, বাসর ঘর থেকে বের হলে কেন মা? বাসর রাত থেকে বের হওয়ার নিয়ম নেই। তাই তো, মৃত্যু বের হলো কেন? বাসর রাতের মতো আশ্চর্য একটা রাতের এই মুহূর্ত নষ্ট করা ঠিক না। সুরাইয়া চায়ের কাপে চুমুক দিলেন। আহ, মেয়েটা কি ভালো চা বানিয়েছে, খেতে ভালো লাগছে। চা খাবার মাঝখানে অদ্ভুত ঘটনা ঘটলো। কলিং বেল বেজে উঠল। সুরাইয়ের হাত পা জমে গেল। মানুষটা কি এসেছে? না, তিনি হয়তো ভুল শুনছেন। না, ভুল তো না। এই তো আবারও বেল বাজলো। এই তো আবার। সুরাইয়া ধরা গলায় ডাকলেন, ইমন, ও ইমন। উঠে দাঁড়ানোর শক্তি তার নেই, দরজা খোলার শক্তি নেই। দরজা খুলে যদি দেখেন, চারদিক ফাঁকা, কলিং বেল বেজেই যাচ্ছে। তিনি তাকিয়ে আছেন উঠানের দিকে। শুল্কপক্ষ বলে উঠানে চাঁদের আলো এসে পড়েছে। আচ্ছা, তার বিয়ের রাতেও কি শুল্কপক্ষ ছিল? উঠানে চাঁদের আলো ছিল? তিনি মনে করতে পারছেন না। তার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বনাশা ঘন্টা বেজেই যাচ্ছে। কে এসেছে? কে? অপেক্ষার এই পথ চলা আজ এখানেই শেষ হলো। অপেক্ষা উপন্যাসটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এই বইয়ের প্রতিটা চরিত্র এবং তাদের অনুভূতিগুলো আমার খুব কাছের ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই নতুন কোনো উপন্যাস বা গল্প নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।